শোক, মা হয়ে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজকে তুমি আমাকে যে সম্মান দিয়েছো, তোমার গর্ভধারিণী মায়ের উপর আমাকে যে স্থান দিয়েছো, এরপর আমার আর কি চাওয়ার থাকতে পারে? তোমার মতন ছেলে পেয়ে আমার জীবন ধন্য। পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে পরের জন্মে আমি তোমাকে আমার গর্ভে ধারণ করতে চাই, তোমাকে আমার সন্তান হিসেবে পেতে চাই। তাহলে ওই ওই বলছি, মুনমুনদের ছবিতে তুমি কি করে এলে বলো তো? আমি না বুঝতে পারছি না। মানে উনি কি তোমার পরিচিত বন্ধু? মানে মানে তুমি মুনমুনদেরকে এই বাড়িতে ঢুকিয়েছো, কিন্তু কেন মা? প্লিজ চুপ করে থাকো না, বলো, কথা বলো। তুমি 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 ঢুকিয়েছো? তুমি এই দেখো, মুনমুনদের বলা কথা, এই ছবিটা, এই সমস্ত কিছু আমাকে হর্ন করছে। আমার মাথাটা, আমি আমি পাগল পাগল হয়ে যাচ্ছি। প্লিজ মা, চুপ করে থেকো না, তুমি কথা বলো। মানে এই ছবিটা মুনমুনদেরকে উনি এই বাড়িতে নিয়ে এসেছিলেন আপনার আসল মা সাজিয়ে। এই ছবিটা একদম সত্যি সোমরাজবাবু, এতে কোনো এডিট বা ভুল কিছু নেই। আমাদের মা ছেলের কথার মধ্যে তুমি কেন ঢুকছো তিতির? কারণ এখানে আপনি একা নন, আরেকজন মাও সাংঘাতিকভাবে ইনভলভড রয়েছেন। সেই মা নিজের ছেলের কাছে আজকে দু হাত বাড়িয়ে এসেছিলেন অনেক আশা নিয়ে। আর সোমরাজবাবু কি করলেন? সোমরাজবাবু অপমান করে সেই মানুষটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আপনি আজকে নিজের জীবনের সবথেকে বড় ভুল করেছেন সোমনাথবাবু, আজকে। আর এই ভুলটার জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। এই মা একজন ইম্পোস্টারকে আপনার আসল মা সাজিয়ে এই বাড়িতে নিয়ে এলো, আপনাকে দিনের পর দিন মিথ্যে বলে চলেছে, তাকে আপনি মাথার ওপরে স্থান দিলেন। আর আপনার আসল মাকে আপনি পায়ে ঠেলে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করলেন। তিতির, আমি ওই দেবস্মিতা ব্যানার্জি নামে আর একটাও কথা শুনতে চাই না। এই মহিলার কথা শুনতেছেন আপনি? এই মহিলার কথা, যে দিনের পর দিন আপনাকে একটার পর একটা মিথ্যে বুঝিয়ে চলেছে, আপনার কানে বিষ ঢেলে চলেছে, সেই মহিলার কথা শুনতে চান আপনি, তাই তো? তুমি কিন্তু তিতির, কি করতে চাইছো তুমি? আমার ছেলের মনটা এখন দুর্বল বলে তুমি সেই সুযোগ নিয়ে ওর মনে আমার এগেইনস্টে বিষ ঢালছো। আমি কেন কেন একটা ইম্পোস্টারকে বাড়িতে নিয়ে আসবো? কেন? সেটা তো আমিও জানি না। আপনার মাথায় কে চলছে আমি বুঝতে পারি না। কিন্তু আপনি যে ওই ইম্পোস্টারকে সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, সেটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। ওই মুনমুন দে যাতে নিজেকে দেবী হিসেবে প্রমাণ করতে পারে, সেই জন্য এই বাড়ির সবার ডিটেলস, সোমরাজবাবুর ছোটবেলার কথা, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সবকিছু আপনি বলেছেন ওকে, আপনি ইনফরমেশন দিয়েছেন, এমনকি সইটাও জাল করা শিখিয়ে দিয়েছেন, তারপর নাটক করছেন। আমি মিথ্যা বলছি? বলুন, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে উত্তর দিন, বলুন মিথ্যা কথা বলছি আমি। কি প্রমাণ করতে চাইছো তুমি? এসব বলে কোনো লাভ হবে না, এসব করে কোনো লাভ হবে না। কোনো উত্তর দিতে পারছেন না কেন? আপনার ছেলে তো একটা প্রশ্ন করছে, আপনি কেন উত্তর দিচ্ছেন না? এই ছবিটাতে আপনি আর মুনমুন একসাথে কি করছেন বলুন, উত্তর দিন। কথার উত্তর দিন, আপনি চুপ করে রাখবেন না, বলুন বলুন, উত্তর দিন। আমি মুনমুনকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি মুনমুনকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি মুনমুনদেরকে আমার মা সাজিয়ে, মানে দেবস্মিতা ব্যানার্জি সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলে? তুমি? আমি তো বলেই ছিলাম। একজন ইম্পোস্টারকে আমার মা সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসা হলো, তুমি নিয়ে এলে। সোমরাজবাবু, সোমরাজবাবু, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? ঠিক আছে,
আমি ঠিক আছি। ইম্পোস্টার কে মা সাজিয়ে নিয়ে এলে তুমি, হ্যাঁ? কিন্তু কেন নিয়ে এসেছিলাম সেটা তো জানতে চাইলে না সোম। আমার আর কোনো কিছু জানার কোনো প্রয়োজন নেই। জানতে তোমাকে হবে সোম। আমি মুনমুনকে এ বাড়িতে দেবী সাজিয়ে এনেছিলাম একটা কারণে। আমি তোমাকে হারাতে চাইনি বাবা। জানি না কেন আমার 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 খুব ভয় করছিল সোম, তোমাকে হারানোর ভয়। জন্মাষ্টমীর আগে আমার প্রত্যেকবার সেই ভয়টা আঁকড়ে ধরে। জন্মাষ্টমীর আগের রাতে দেবী তোমাকে, সুজয়কে, এই গোটা সংসারটাকে ভাসিয়ে চলে গেছিল। নিজের নিজের ক্যারিয়ার গড়তে। আমার ভয় করে যদি হঠাৎ কোনোদিন দেবী ফিরে এসে, জন্মাষ্টমীতে ফিরে এসে সবকিছু দাবি করে। সোম, আমার এই বাড়ি, গাড়ি, সম্পত্তি এসবের উপরে কোনো লোভ নেই। দেবী যদি আবার সুজার সঙ্গে সংসার বাঁধতে চায়, তাদের পথে আমি কাঁটা হয়ে দাঁড়াবো না, বিশ্বাস করো। আমার শুধু একটা জিনিসের উপরে লোভ আছে সোম, সেটা হলো তুই বাবা। তোকে ছাড়া এই সংসারে কি করে বাঁচতে হয় আমি জানি না। আমি নিঃশ্বাস না নিয়ে বাঁচতে পারি সোম, কিন্তু তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোর তখন তিন বছর বয়স। তুই মা মা করে দেবীর দিকে ছুটে যাচ্ছিলি। দেবী তখন কোথায়? সে তখন স্বপ্নের উড়ানে অলরেডি পাড়ি দিয়েছে। তোকে কোলে কোলে তুলে নিলাম আমি। তুই ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমাকে শক্ত করে আঁকড়ে ধরলি। আমার বুকের মধ্যে আশ্রয় নিলি। সেই মুহূর্তে আমার মধ্যে জন্ম নিল এক মা। আমি জয়কে গর্ভে ধারণ করেছি, কিন্তু তোকে আমার হৃদয়ে ধারণ করেছি সোম। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না সোম। তোকে কোলের কাছে না পেলে আমার ঘুম আসতো না, তুই জানিস। যতদিন গেছে তোর সঙ্গে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি সোম। আমি চুল্লিতে না ওঠা পর্যন্ত সেই বাঁধন আর ছিঁড়বে না সোম। সেই বাঁধন ছিঁড়বে না বাবা। এইসব কথা কেন বলছো তুমি? এইসব কথা আর কখনো বলবে না, কখনো বলবে না তুমি। কেন বলছো? বাহ, দারুণ মালিনী ব্যানার্জি।
কি করে ভাবলে মা, কি করে ভাবলে যে শুধুমাত্র জন্ম দিয়েছে বলে সে এসে দাবি করবে আর আমি তোমাদের ছেড়ে তার তার সঙ্গে চলে যাব? কি করে ভাবলে তুমি এই কথাটা? আসলে মায়েদের মন বোধহয় সব থেকে বেশি ইনসিকিউরড হয় বেটা। আমি ভাবলাম মুনমুনকে দেবী সাজিয়ে এনে তোর সামনে যদি দাঁড় করি, দেবী যদি নিজের সম্পর্কে কয়েকটা খারাপ কথা বলে, তাহলে তোর মনে ওর প্রতি একটু হলেও ঘৃণা তৈরি হবে। তোর মনে আর নিজের আসল মায়ের কাছে যাওয়ার তাগিদ তৈরি হবে না। এটুকু লোভ ছিল রে মনের মধ্যে। তোকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখার জন্য এইটুকু অপরাধ আমি করে ফেলেছি। শোন, এর জন্য তুই যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব বেটা। আসলে ভুলটা আমারই। আমি তো কোনোদিন তোমাকে কোনো কথা গুছিয়ে বলে উঠতে পারিনি। আমি তো বোঝাতেই পারিনি যে তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমারই ভুল। এইভাবে আপনার ব্রেন ওয়াশ করে চলেছে মালিনী ব্যানার্জি, আর আপনি বুঝতেই পারছেন না। সেই ছোটবেলায় যখন আমি মায়ের পেছন পেছন দৌড়চ্ছিলাম মা মা করে চিৎকার করে, তখন তুমি আমাকে কোলে তুলে নিয়েছিলে। সেই দিন থেকে আমার মনের ভেতর তোমার জায়গাটা পাকাপাকি ভাবে স্থায়ী হয়ে গেছে। আর কেউ চেষ্টা করলেও কোনোদিন সেটা টলাতে পারবে না। তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না, কিচ্ছু না। তুমি তো আমার সব মা, তুমি আমার সব। মনে হচ্ছে কিডন্যাপিং এর কথাটা এক্ষুনি বলে দিই। সোমরাজ বাবু, কিচ্ছু হবে না, কিচ্ছু না। একেই বলে আমি হেরে যাওয়ার আগে উল্টে দেব তাস। মালিনী ব্যানার্জি হারতে শেখেনি। তারিকি আমার মনে হচ্ছে আজকাল ঘরের মধ্যে টাকা পয়সা কিছু রেখেই যাচ্ছে না, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ শিওর, আমার তো মনে হচ্ছে তিতিরি মমের এমনভাবে কান ভাঙাচ্ছে যে কারণে মম আজকাল ঘরে টাকা পয়সা রাখা বন্ধ করে দিয়েছে। এই তো টাকা টাকা টাকা। মম, তুমি, আমি তোমাকে ফোন করেছিলাম কিন্তু তোমার ফোনটা তো নট রিচেবল বলছে। আমার টাকাগুলো না কলেজের জন্য লাগতো। এই ব্যবসার জন্যই তো সবকিছু। ম্যাডাম ব্যানার্জি আমার এবং আমার ফ্যামিলির সঙ্গে দয়া করে কোনো রকম যোগাযোগ রাখবেন না। আপনি না থাকার পরেও আমাদের হাসি কান্না আনন্দ সবকিছু নিয়ে কেটে গেছে, আর ভবিষ্যতেও কেটে যাবে। আর আমার কাছে চিরকাল একজনই আমার মা, আর সে হলো মালিনী ব্যানার্জি। কিছুই তো শুনছে না, কি হয়েছে কে জানে। বরে গো, আমি আমার কাজটা তো গুছিয়ে নিই। বারবার এই দৃশ্যটা আমার চোখের সামনে আসছে। আমি তো ভুলতে চাইছি এটাকে, বারবার বারবার ভুলতে চাইছি।
আমি জানি সোমরাজবাবু, মালিনী ব্যানার্জি দুর্ধর্ষ ব্রেন ওয়াশ করেছে আপনার। তাতে আমার ওপর সাংঘাতিক চোটে থাকাটাই স্বাভাবিক আপনার। আগে রাগটা ভাঙাই, তারপর আস্তে আস্তে সোমরাজবাবুকে ঠিক পথে নিয়ে আসতে হবে। চাদরটা একটু দিন না। বেশ পরিশ্রম করতে হবে মনে হচ্ছে। সোমরাজবাবু, আমাকে আপনার পাশ থেকে একটা কুশন দেবেন? এই বালিশটা একটু কুশন দিন না। করছেন যেন আমার ওপরে সাংঘাতিক রেগে রয়েছেন, আমি খুব সাংঘাতিক কিছু একটা ভুল করে ফেলেছি। কেন রেগে আছেন, কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। কথা বলছেন না, তাকাচ্ছেন না পর্যন্ত আমার দিকে। দেখুন আজকে যা যা ঘটেছে। তুমি মিতা ব্যানার্জির চাকরিটা ছেড়ে দাও। চাকরি ছেড়ে দেব? তোমাকে এমন ভাবে হারিয়ে ফেললাম আমি দেবী, ধরে রাখতে পারলাম না। ও সুজয়, তুমি এখানে? এতক্ষণ নিচে দাঁড়িয়েছিলে নিশ্চয়ই, পায়ে খুব ব্যথা হচ্ছে। রোজ তো তিতির মালিশ করে দেয়, আজকে আমি পায়ে তেল মালিশ করে দিই। তেল নিয়ে আসি। কোনো দরকার নেই, তোমার কাজ তো হয়ে গেছে মালিনী। তুমি তো তোমার কাজে সাকসেসফুল, ফালতু কেন তেল দিচ্ছ আমায়? তোমার মুকুটে তো আরো একটা পালক যোগ হলো। তোমার ছেলে তো বলেই দিল জীবনে আর কাউকে সে মা হিসেবে মানতেই পারবে না। সুজয়, সোমকে ভুল বলেছে বলো? মা হিসেবে কোন দিন আমার কোনো গাফিলতি দেখেছো? আমি সোমকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, বুকে করে ওকে মানুষ করেছি। তুমি মন প্রাণ দিয়ে সোমকে একটা ভালো জাতের গাধা বানিয়েছো, গাধা, যাতে সে তোমায় কোনো প্রশ্ন না করে, কোনো ডাউট করতে না পারে। আর এই কাজে তুমি সাকসেসফুল। আজ আবার তুমি দেবীকে তাড়িয়ে এবারে সিংহাসনে বসলে। আমি দেবীকে তাড়িয়েছি? তোমার ছেলে গাধা হতে পারে, আমি নই মালিনী। আমি সবটা জানি, সব। তোমাকে আমার ঘেন্না হচ্ছে মালিনী। শোনো, আজ থেকে তোমার আর আমার বিছানা আলাদা। হ্যাঁ, তুমি এই মুহূর্তে এই ঘর থেকে তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। সুজয়, এত এত বড় কথা তুমি আমাকে আজ বলতে পারলে? মা, দয়া করে আমাদের সঙ্গে আর কোনো রকম ইমোশনাল গেম খেলবেন না। দেখো, তুমি যদি আমাকে এই দিনটাই দেখাবে, তাহলে আমার ছেলেটার সাথে দেখা করালে কেন আমাকে? আমি এখন ওকে ছাড়া কি করে থাকবো? চাকরি ছেড়ে দেওয়ার কথা শুনে এত অবাক হওয়ার কি আছে? আমি কেন চাকরিটা করতে চাই, কি জন্য চাকরিটা আমার দরকার, সেই সব নিয়ে আমাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছে। আর আমার ধারণা আপনি আমাকে এতদিনে একটু হলেও চিনেছেন, জেনেছেন। তিতির, আমি তোমাকে মিতা ব্যানার্জির চাকরিটা ছাড়তে বলেছি। আমি ওই মহিলার সঙ্গে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখতে চাই না, এবং আমার পরিবারের কোনো লোক ওনার সঙ্গে যোগাযোগ রাখুক সেটাও চাই না। আশা করি তুমি নিজেকে এই পরিবারের একজনই ভাবো। ওনাকে আপনি অ্যাকসেপ্ট করেননি,
যদিও আমাকে জিজ্ঞেস করলে আমি এখনো বলবো আপনি ভুল। আপনার ব্যক্তিগত সম্পর্ক আর কাজের জায়গাকে আপনি কেন গুলিয়ে ফেলছেন বলুন তো? চাকরিটা আমার ইনকাম, আমার স্বপ্ন, আর সেটা আমি ছাড়তে পারবো না সোনাজ। তার মানে তুমি মুখে যে কথাগুলো বলো সেগুলো তোমার মুখেরই কথা, কথাগুলো তুমি মন থেকে বিশ্বাস করে বলো না। আপনি আমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করলেন কি করে? আমি আজ পর্যন্ত কোন কথা মুখে বলেছি আর কাজে করিনি? তুমি বলো না, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এই সব কিছু তোমার কাছে ম্যাটার করে। ইউ কেয়ার ফর মি। তাহলে আজকে একটা ভাইটাল বিষয় নিয়ে এরকম ঝামেলা কেন করছো? যদি সত্যি কেয়ার করে থাকো তাহলে কাল সকালে মিতা ব্যানার্জির অফিসে গিয়ে রেজিগনেশনটা দিয়ে আসবে। আর এটাই আমার শেষ কথা। আপনি আমায় কি ধর্ম সংকটে ফেললেন সোমরাজবাবু? চাকরি বা আপনি কোনোটাই তো আমি ছাড়তে পারবো না।